রেজন আরশকে ধাক্কা দিয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে যায়। আরশ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই সামান্য ধাক্কায় তার মতো সুঠামদেহী পুরুষ চলে যায় না। আনোয়ার মোড়ল আর সারোয়ার একবার আরশের দিকে তাকিয়ে রেজনের পিছনে দৌড়াতে থাকে, চিৎকার করতে করতে। অঞ্জনা কুমুদকে ছেড়ে দিয়ে এগিয়ে আসে আরশের দিকে, মুখ টিপে হেসে বলে, মাস্টারমশাই, এভাবেই কিন্তু আজীবন রানীকে বাঁচাতে হবে। আরশ চোখ মেলে কুমুদের দিকে তাকায়। কুন্দন তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মন বলছে মাস্টার মশাই তার দিকে তাকিয়ে আছে। আরশ কুমুদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, যতদিন আমি বেঁচে থাকব এভাবেই রানীকে রক্ষা করে যাব। হনহন করে বৈঠকখানা থেকে বেরিয়ে যায় আরশ। অঞ্জনা কুমুদের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। কুমুদ লজ্জা পেয়ে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে একা দাঁড়িয়ে থাকে কুন্দন। তার মন বারবার বলছে মাস্টার মশাইও তার প্রেমে পড়েছে। চাচা, ভাবছি আপনাদের গ্রামটা ঘুরে দেখব। আপনাদের আপত্তি আছে? গতকাল রাত থেকে আনোয়ার মোড়ল দুশ্চিন্তায় ছিল। রেজন আবার রাগ করে থাকে তাদের উপর খেলাকে কেন্দ্র করে। সকালে নাস্তার টেবিলে তাকে কিছুটা হাসি খুশি দেখে মন ভালো হয়ে যায় আনোয়ার মোড়লের। না না বাবা, আপত্তি থাকার কি আছে? ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। কামরুল তোমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবে। রেজন খেতে খেতে বলল, কামরুলের প্রয়োজন নেই চাচা, আমি কুমুদকে নিয়ে বের হব। নিজেদের মধ্যে আলাপ করে নেওয়াটা ভালো বিয়ের আগে। আনোয়ার মোড়ল আর সারোয়ারের মুখটা হা হয়ে যায়। জমিদার বাড়ির মেয়ে কিনা পরপুরুষের সাথে একা বের হবে গ্রাম দেখতে? তাও কি সম্ভব? এখনো তো বিয়েটাই হয়নি তাদের। কুমুদ যাবে তোমার সাথে? জি, কোনো সমস্যা আছে? না মানে ওভাবে তো এই বাড়ির মেয়েদের বাইরে যাওয়ার অনুমতি নেই, বুঝতেই পারছো। রেজন খাওয়া থামিয়ে অবাক চোখে আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলে, না চাচা, বুঝতে পারছি না। তাছাড়া আমরা তো গাড়িতে যাব, দূরে কোথাও যাচ্ছি না, গ্রামের মধ্যেই থাকবো। আনোয়ার মোড়ল প্রতিবাদ করে কিছু বলতেই যাচ্ছিল। সারোয়ার টেবিলের নিচ থেকে আনোয়ারের একটা হাত চেপে ধরে তাকে থামার ইশারা করে। তা বেশ তো, রেজওয়ান যদি কুমুর সাথে একা সময় কাটাতে চায় তাহলে অসুবিধা কোথায়? তুমি খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নাও, আমি কুমুকে বলছি তৈরি হওয়ার কথা। আরশি বেগম ওদের খাওয়ার তদারকি করছিল। ছেলের কথা শুনে সে রাগে চোখে ছেলের দিকে তাকায়। সে বাবা বা মা কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল? এখনো কুমুদের সাথে রেজওয়ানের বিয়েটাই হয়নি, আর একদিন পরপুরুষের সাথে কুমুদ একা বের হবে? এমন কাজ আগে হয়েছে জমিদার বাড়িতে? আরশি বেগম চলে গেল ওখান থেকে। সোজা ছাদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে সে। রেজওয়ান বাঁকা ঠোঁটে হেসে খাওয়ায় মন দেয়। কালো বোরখায় আপাতমস্তক ঢেকে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কুমুদ। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে কিছুতেই এই লোকটার সাথে বের হবে না, কিন্তু কে শুনবে তার কথা? আনোয়ার মোড়লের পরে এই বিস্তীর্ণ জমিদারির একমাত্র কর্তা হবে সারোয়ার মোড়ল। তার মুখের উপর কথা বলার সাহস তার বোনদের কোনো তার মুখের উপর কথা বলার সাহস তার বোনদের কেন? তার বাবা মায়েরও নেই। কেউ মুখে স্বীকার না করলেও এটাই সত্যি, তাকে সবাই কিছুটা ভয় পায়, এমনকি আনোয়ার মোড়লও। কুমুদ এক প্রকার বাধ্য হয়ে তৈরি হয়েছে। তার ইচ্ছে করছে আজকেই মাস্টারমশাইয়ের সাথে পালিয়ে যেতে। কুমুদকে দেখে চমকে ওঠে রেজওয়ান। ভেকুচকে বলে, এটা কি সংসেজেছো তুমি? কুমুদ ঘাড় শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে। কি বলছি কানে যাচ্ছে না? এইসব পোশাক পরে আমার সাথে বের হবে তুমি? দেখুন রেজন সাহেব, এটা আপনার বিলেত নয়, এটা আমাদের গ্রাম। বাবা এখানে আমার বাবা আর ভাইজানের একটা মান সম্মান আছে। এই জমিদার বাড়ির কোনো মেয়ে এভাবে কোনো পরপুরুষের সাথে বের হয় না। আমাকে এভাবেই যেতে হবে। আমি পরপুরুষ তোমার কাছে? আমাদের সামনে বিয়ে কুমুদ। কুমুদ দাঁতে দাঁত চেপে বলে, সে যখন হবে তখন দেখা যাবে। রাগ পর্যন্ত আপনি আমার কাছে পরপুরুষ। এইভাবে যদি অসুবিধা থাকে, আমি চলে যাচ্ছি। কুমুদ পেছনে ফিরতে আবার শক্ত করে তার হাতটা চেপে ধরে রেজওয়ান কঠিন গলায় বলে, কোথাও যাবে না তুমি, গাড়িতে ওঠো। কুমুদ বোরখার মধ্য দিয়ে অগ্নি দৃষ্টি ফেলে হাত ছুটিয়ে নেয় রেজনের হাত থেকে। গাড়ির দরজা খুলতে যাবে, আচমকা গাড়ির দরজা নিজে এসে খুলে দেয় আরশ। তাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় কুমুদের। উঠুন কুমুদবতী। রেজন অবাক হয়ে বলে, এ কি মাস্টার, তুমি এখানে? আমিও যাব আপনাদের সাথে, চাচা জানের আদেশ। কুমুদবতীর নিরাপত্তারও ব্যাপার আছে। রেজন অবাক হয়ে বলল,
রেজওয়ান আরসের চোখে চোখ রেখে রাগী গলায় বলল, আমি আছি ওর নিরাপত্তা দেখার জন্য, তোমাকে প্রয়োজন হবে না। গাড়িতে উঠে পড়ুন বিদেশি সাহেব। গতকাল রাতে তো দেখলাম কেমন রক্ষা করতে পারেন নিজের রানীকে। আগে কাজে করে দেখান, এরপর না হয় মুখে বলবেন। রেজওয়ান অবাক হয়ে যায় একটা ভিনদেশি লজিং শিক্ষকের স্পর্ধা দেখে। দাঁতে দাঁত ঘষতে থাকে সে রাগে। কুন্দন হঠাৎ কোথাও থেকে দৌড়ে এসে বলল, মাস্টারমশাই, আমিও যাব আপনাদের সাথে। আমাকে নিতে কি আপত্তি আছে আপনাদের? কুমুদ গাড়ির মধ্যে বসে মিটমিট করে হেসে দেয়। রেজওয়ানের মুখটা দেখার মতো তখন। একদম না কুন্দন কুমারী, গাড়িতে উঠে পড়ো। আর সেই কথায় কুন্দন মিষ্টি হেসে তার দিকে তাকায়। মোড়ল বাড়িতে আজ উৎসবের আমেজ। আনোয়ার, মোড়ল আর সারোয়ার আজ বাড়ি থেকে বের হয়নি। বড় কাঁঠাল গাছটায় 2টা ছাগল বেঁধে রাখা হয়েছে। একটু পরপর তারা তার স্বরে ডেকে উঠছে। ছাগলগুলোকে আস্ত পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে উঠোনের একপাশে। শরাবের ব্যবস্থাও করা হয়েছে, তবে গোপনে। এ কথা শুধু বাড়ির পুরুষরাই জানে। সব মিলিয়ে পুরো বাড়িতেই একটা শোরগোল চলছে সে সকাল থেকে। রোজানের ঘুম ভেঙে যায় সকাল সকাল। এত আওয়াজ চারিদিকে ওর ভীষণ বিরক্ত লাগে। চোখ মুখ কুচকে দোতলার বারান্দায় দিয়ে নিচে তাকাতেই দেখে ইতিমধ্যেই বড় ডেকে রান্না বসেছে উঠোনে। সেখান থেকে ভেসে আসছে সুন্দর ঘ্রাণ। আজ রান্নার তদারকি করছে স্বয়ং আনোয়ার, মোড়ল। রেজওয়ান কৌতূহল চেপে রাখতে না পেরে নিচে নেমে আসে। চাচা, কি হচ্ছে এখানে? সকাল সকাল এত আওয়াজ হচ্ছে কেন বাড়িতে? আনোয়ার, মোড়ল একগাল হেসে রেজওয়ানের কাছে এগিয়ে আসে। তোমার ঘুমটা কি এই জন্যই ভেঙে গেল বাবা? আমি অন্তত দুঃখ প্রকাশ করছি। রেজওয়ান নিজের বিরক্তিটা প্রকাশ করল না। কিন্তু কি হচ্ছে বাড়িতে, এটাই তো বুঝলাম না। কোনো উৎসব আসে নাকি বাড়িতে? আয়োজন দেখে তো মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে। তার চেয়েও বড় আয়োজন বাবা। আমাদের বাড়িতে একজন অতি সুনামধন্য মানুষের পা পড়বে। এই উৎসব তো তার কাছে কিছুই না। যতই আয়োজন করছি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। রেজওয়ান ভ্রু কুচকে বলে, কে এমন আসছে চাচা? এই এলাকায় মোড়ল বাড়ির চেয়েও ধনাঢ্য আর কোনো বাড়ি কি আছে? সারোয়ার কোথা থেকে এগিয়ে এলেন। সে মুচকি হেসে রেজওয়ানের কাঁধে হাত রেখে বলল, আজ যে আসছে তার কাছে এই মোগল বাড়ি কিছুই না, বরং সে চাইলে এই বাড়ি এখনই ধূলিসাৎ করে দিতে পারে। রেজওয়ান বেশ অবাক হয়। সে শুনেছে এই অত্র এলাকায় মোড়ল বাড়ির মতো সম্পদশালী বা সম্মানিত কোনো বাড়ি নেই। আজ আবার কার কথা বলছে এরা? ঠিক বুঝলাম না ভাইজান, কার কথা বলছেন? সারোয়ার তার বাবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, মেজর শরাফত আকবর, পাকিস্তানি ক্যান্টনমেন্টের বর্তমান ভারপ্রাপ্ত মেজর। আমাদের স্থানীয় ক্যান্টনমেন্টে বদলি হয়ে আসছে অল্প কিছুদিন। আজ রাতে তাকে আমরা আমাদের বাড়িতে 4টা ভাত ডাল খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। তার চেয়ে আনন্দের কথা, তিনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। আজ রাতে তিনি আমাদের সাথেই বসে খাবেন। আর তোমাকেও তার সাথে পরিচয় করিয়ে দিব। মোড়ল বাড়ির হবু জামাই বিলেত ফেরত, উনি দেখে নিশ্চয়ই চমৎকৃত হবেন। কি বলো বাবা? আনোয়ার, মোড়ল ছেলের কথায় হেসে মাথা দোলায়। রেজওয়ান অত্যন্ত রোমাঞ্চিত হয়। আসলেই তার হবু শ্বশুর বাড়ির প্রতিপত্তির বিস্তার অনেক। তা না হলে ভারপ্রাপ্ত মেজর তাদের দাওয়াতে চলে আসে। ভাইজান, এটা তো আসলেই বেশ আনন্দের সংবাদ। এখন তো আমারই মনে হচ্ছে যা আয়োজন হচ্ছে কমই হচ্ছে। আনোয়ার, মোড়ল কথা না বাড়িয়ে ছুটে যায় বাবুর্চিদের কাছে, কোনো রকম যেন ভুল না হয়। সারোয়ার রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, চলো রেজওয়ান, ওই গাছের বেদিটার উপরে যেয়ে বসি। চলুন। বিশাল একটা অসৎ কাজে এনেছে শান বাঁধানো বেদি। ফেব্রুয়ারি মাস হলেও এখনও বেশ ঠান্ডা পড়েছে। মাঝরাতে মনে হয় যেন মাঘ মাসের শীত। গাছের নিচটাও ভীষণ শীতল। বড় 2টা খাসির ব্যবস্থা করেছি রেজওয়ান। খাসি দুটো আস্ত পোড়ানো হবে ওদিকটায়। পাকিস্তানে নাকি এগুলো বেশ জনপ্রিয়। মেজর সাহেবের নিশ্চয়ই পছন্দ হবে। কি বলো? রেজওয়ান আনমনেই মাথা নাড়ায়। সারোয়ার কথাটা একটু নামিয়ে বলে, লন্ডনে এগুলো হাড়হামাশাই চলে ভাইজান, আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। নারী পুরুষ সমান খাচ্ছে। রেজওয়ান মুচকি হেসে বলে। সারোয়ার কণ্ঠটা আরও নামিয়ে ফেলে। এরকম ফিস করে বলে,
আরও একটা কথা বলি তোমাকে, এটা অবশ্য বাবা জানে না, শুধু তোমাকেই বলছি। কি ব্যাপার ভাইজান? সারোয়ার দুই পাশে ভালো করে দেখে নেয়। যদিও চারপাশে ভীষণ নিরিবিলি, তাও সে চায় না কেউ তার গোপন পরিকল্পনা জেনে ফেলুক। মেজর সাহেবের মনোরঞ্জনের জন্য 2টা মেয়ের ব্যবস্থা করেছি, তারা সারা রাত নাচবে। আমাদের বাড়ি একদম আমাদের বাড়ির একদম পূর্ব পাশে একটা জলসা ঘর আছে, বাড়ির কেউ জানবে না আমরা ছাড়া। রেজওয়ান আঁতকে উঠে বলে। এসব কি বলছেন ভাইজান? দেশও এগুলো চলে? সারোয়ার কিছুটা কেন? বিরক্ত হয়ে সব বলল। কি তোমার ওই বিলেতেই চলে এমনটা ভেবেছো? ফিরিঙ্গি সাদা চামড়ার মেয়েদের নাচ তো অনেক দেখেছো, আজ দেশি মেয়েদের নাচ দেখবে। কথা দিচ্ছি ওখানেই ফিরে কথা দিচ্ছি ওখানে ফিরে আর ফিরিঙ্গির নাচ দেখতে মন চাইবে না। রেজওয়ান অবাক হয়ে যায় সারোয়ারের কথা শুনে। তার একটা ভ্রান্ত ধারণা ছিল মোড়ল বাড়ি নিয়ে। তারা মেয়েদের এতটা পর্যায়ে রাখে না জানি কতটা রক্ষণশীল তারা নিজেরা। রেজওয়ান ঠিক হজম করতে পারছে না সামনে বসা এই মানুষটা অত্যন্ত ধুরন্ধর আর বুদ্ধিমান। তার চোখজোড়া দেখলেই বোঝা যায় হয়তো নিজের বোনের হবু স্বামীকে যাচাই করার জন্য এমন করেছে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রস্তাব কি ভালো লাগেনি? আর ওখানেই তো শরাবের ব্যবস্থা করা হবে। রেজওয়ানের কিছু বলার সময় চুপ করে থেকে আবারও আস্তে করে বলল। সারোয়ার শব্দ করে হাসে, হালকা চিৎকার করে বলে। এই কামরুল, 2টা চা দিয়ে যা সেখানে। হবু জামাইয়ের চায়ে চিনি একটু বেশি দিস, জামাইয়ের কথায় মনে হয় মিষ্টতা কম। রেজওয়ান অপ্রস্তুত হয়ে একটু নড়চড়ে বসে। অভিজ্ঞতা তো আছেই, কিন্তু আমার বাবাটা যতদিন বেঁচে আছে এই বাড়িতে তো কখনোই সম্ভব হবে না আমার জন্য। বাইরে রাত কাটিয়েছি অনেক, বলেছি ব্যবসা আর জমি জমার কাজ। বিয়ের পরেও গিয়েছি অনেকবার। তোমার ওই বোকা ভাবি কিছুই বুঝতে পারেনি, আর বুঝলেও বা কি? এই এলাকায় কেন, আশেপাশের কোনো এলাকার একটা মানুষও সরোয়ার মোড়লের ওপর কথা বলার সাহস পায় না। রেজওয়ানের বেশ অস্বস্তি লাগে। সে মানুষটার ছোট বোনের হবু স্বামী, তার সামনে কিভাবে এই মানুষটা এসব কথা অবলীলায় বলে যাচ্ছে একটুও পাচ্ছে না। তার ঘরে এমন হুরপুরির মতো রূপবতী স্ত্রী আছে, সে কিভাবে ঘর ছেড়ে বাইরে রাত কাটাতে পারে অন্য মেয়েদের সাথে? রেজওয়ান মাথা নিচে করে বসে থাকে। শোনো রেজওয়ান, এসব নিয়ে একদমই ভেবো না, আমার উপর সব ছেড়ে দাও। বাবা বা কুদুম কেউ জানবে না এ ব্যাপারে। রেজওয়ান হতবাক হয়ে সারোয়ারের দিকে তাকায়। এই লোকটি কি কুমুদের নিজের ভাই? কিভাবে ভাই হয়ে বোনের হবু স্বামীকে খারাপ কাজে উৎসাহ দিতে পারে? ভাইজান, আপনি বললেন চাচার জন্য আপনি বাড়িতে কখনো এগুলো করতে পারেননি, তাহলে আজ কিভাবে? ততক্ষণে চা চলে এসেছে। সারোয়ার শান্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিয়ে বলে। আজ বাবা কিছুই জানবে না। খাওয়া দাওয়ার পর বাবা ঘুমাতে চলে গেলে আমি চুপি চুপি ওদের আমার গোপন দরজা দিয়ে ঘরে ঢোকাবো। ঘরে আগে থেকেই মেজর সাহেব, তার লোকজন আর তুমি থাকবে। ভোরবেলা বাবা ফজরের নামাজ পড়তে মসজিদে যান। বাবা চলে যাওয়ার সাথে সাথে ওদের বাড়ি থেকে বের করে দিব, কাক পক্ষীও জানবে না। কিন্তু বাড়িতে তো আরও অনেক আছে, চাচি, ভাবি, কুমোদ, কুন্দন, আবার ওই মাস্টারমশাইও তো আছেন। কেউ যদি দেখতে পায়? তার ভুল কুচকায় বিরক্তিতে। এই বিদেশি জামাই নিয়ে হয়েছে বড় বিপদ। সবসময় বেশি কৌতূহল। এত দরকার কেন তোমার? তোমার দরকার মজা নেওয়ার, নিবে না নিতে ইচ্ছা করলে 1 মাস দুধ খেয়ে ঘুমিয়ে যাবে। কত যে ভালো জানা আছে। নিজের কাজে যাও রেজওয়ান, তোমাকে এত কিছু ভাবতে হবে না। এই গ্রামে একটা পাখি ডাকতে গেলেও আমার অনুমতি নিতে হয়। এখানে আমি যা বলবো এটাই আইন। মাস্টারমশাই আসবো? আরুষ নিজের পত্রিকার জন্য একটা আর্টিকেল লিখছিল গভীর মনোযোগ দিয়ে। কুন্দনের ডাকে তার লেখায় ব্যাঘাত ঘটে। আরে কুন্দন, তুমি এখানে? ভেতরে আসতে বলবেন না মাস্টারমশাই? আরুষ উত্তর দেয় না। এবারে কেউ যদি জানে কুমুদ বা কুন্দন কেউ নেই, একলাই তারা ঘরে এসেছে, সেদিনই হয়তো এ বাড়িতে তার শেষ দিন হবে। কিন্তু 2 বোন তা বুঝতে চাইবে না। আর আরুষ জোর করে একটু হেসে বলে। কিছু বলবে কুন্দন?
কোনো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে খুব ভালো করে বুঝতে পারে সে তার ঘরে ঢুকুক তা মাস্টারমশাই চান না। কুন্দন মাথা নিচু করে বলে, আজ 4 দিন হলো আমাকে পড়াতে যাচ্ছেন না মাস্টারমশাই। আমি কি কোনো অন্যায় করেছি? যদি করে থাকি আমাকে শাস্তি দিন, কিন্তু পড়ানো বাদ দিয়েছেন কেন আপনি? আরও শব্দ করে হাসে। এই মেয়েটাকে বড় অদ্ভুত লাগে তার কাছে। কুমুদকে সে সহজেই পড়াতে পারে। ও যেন একটা খোলা বই, যে পৃষ্ঠা থেকে ইচ্ছে যেভাবে ইচ্ছে তাকে পড়ানো যায়। শান্ত নদীর মতো হয়ে যায় সে। কিন্তু তারই ছোট বোন কুন্দন একদম বিপরীত। যখন উত্তেজিত হয় তখন তার চোখজোড়া ধক করে আগুনের মতো জ্বলে ওঠে। দেখলি কেমন ক্ষুধার্ত পাখির মতো মনে হয় এক্ষুনি বুঝি ঝাঁপিয়ে পড়ে লণ্ডভণ্ড করে দিবে সব কিছু। একটা রহস্যের চাদর দিয়ে নিজেকে মুড়ে রেখেছে সবসময়। চাইলেই পড়া যায় না, পড়তে গেলে সাধনা করতে হয়। কুন্দন একটু অভিমানী সুরে বলল, আপনি হাসছেন মাস্টারমশাই? আমার কি অন্যায় এটা বলে দিন না। যদি কখনো ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলি, নিজের অজান্তে আপনার পা ধরে হলেও ক্ষমা চাইবো। তারপরেও যদি ক্ষমা না করেন, আর কখনো আসবো না আপনার কাছে আমি। কুন্দনের চোখ পানিতে ভরে ওঠে আর শতভাগ হয়ে যায়। মেয়েটা হঠাৎ কাঁদছে কেন? আরও শেষে কুন্দনের সামনে দাঁড়ায়। কুন্দন তখনও ঠোঁট কামড়ে কান আটকানোর চেষ্টা করছে। এ কি কুন্দন, তুমি এভাবে কাঁদছো কেন? আমি কখন বললাম তুমি কোনো অপরাধ করেছো যার জন্য ক্ষমা হয় না? তাহলে কেন আমাকে পড়াতে যাচ্ছেন না আপনি? আপনার ভাইজান, মানে আমাদের ছোট মোড়লের নির্দেশ যে, তার নির্দেশ কিভাবে আমি অমান্য করি বলুন রাজকন্যা কুন্দন কুমারী? কুন্দন মাথা তুলে আরশের দিকে তাকিয়ে বলে, ভাইজান নিষেধ করেছে আমাকে পড়াতে যেতে? কারণটা কি? বিদেশি সাহেব রেজওয়ান যতদিন এ বাড়িতে থাকবেন, তার কখন কি প্রয়োজন বা সুবিধা অসুবিধা, এক কথায় তার ফুট ফরমায়েশ খাটার দায়িত্ব ছোট মোড়ল সাহেব আমাকে দিয়েছেন। তাই উনি যতদিন এ বাড়িতে থাকবেন ততদিন তোমাকে পড়াতে যেতে বারণ করেছেন আমাকে। কুন্দনের চোখে আগুনের শিখা খেলে যায়। তা চোখ এড়ায় না আরশের। আপনি কি এবারই চাকর? আমার বাবার 30টার উপর কাজের লোক আছে এই বাড়িতে। তাদের কাউকে ভাইজান পায়নি রেজওয়ান সাহেবের ফুড ফরমাইশ খাটানোর জন্য। আপনাকে কেন এই কাজে বহাল করা হলো? এই প্রশ্নের জবাব ভাইজানকে দিতেই হবে। কুন্দন ক্ষিপ্রতার সাথে ফিরে যেতেই তাকে থামায় আরশ। মেয়েটা কুমুদের মতো না, বেশ নির্ভীক, কিন্তু ছোট মোড়লের রাগ সে জানে। কারোর সাথে রাগ না দেখালেও ভেতর ভেতর তার পশুর মতো রাগ। কুন্দন পাগলামি করে না, উনি তো খুব বেশি দিন এখানে নেই। এই নিয়ে আর ঝামেলা না করাই ভালো। তোমাকে আমি কথা দিচ্ছি, এই কয়দিনের পড়া সব পুষিয়ে দিব আমি। কিন্তু মাস্টারমশাই, কোনো কিন্তু না কুন্দন কুমারী, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার পড়ার কোনো ক্ষতি হবে না। কুন্দন লাল চোখে আরশের দিকে তাকায়। আরশ মিষ্টি করে হেসে তার দিকে তাকিয়ে আছে। এই হাসিটা কুন্দনের ভেতরটা আলোড়িত করে দেয়। কুন্দন বেশিক্ষণ তাকাতেই পারে না, মাথা নিচে করে ফেলে। আর কিছু বলবে কুন্দন? আর একটা কথা বলার ছিল মাস্টারমশাই। বলো। কুন্দন কিছুটা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায়। দেয়ালেও কান আছে। আরশ কিছুটা অবাক হয়ে বলে, কি হয়েছে কুন্দন, সব ঠিক আছে তো? কুমুদের জ্বরটা আবার বাড়েনি তো? কুন্দন ফিসফিস করে বলে, সব ঠিক আছে মাস্টারমশাই, কিন্তু আপনাকে একটা খবর দেওয়ার আছে আমার। আজ রাতে বাবা আর ভাইজান মেজর শরাফত আকবরকে দাওয়াত করেছেন আমাদের বাড়িতে। আরশ কিছুটা স্তম্ভিত হয়ে যায়। এই সেই মেজর শরাফত আকবর, যার হত্যাচারের কথা ছড়িয়ে গেছে সব জায়গায়। পূর্ব পাকিস্তান মানে বাঙালিদের সাথে চরম বর্বরতা করছে সে বেশ কিছুদিন হলো। কেউ প্রতিবাদ করতে চাইলে তার উপর নেমে এসেছে অকথ্য নির্যাতন। সে নিজেও তার পত্রিকার মেজরের কুকীর্তি ফাঁস করে অনেক কিছু শিখিয়েছে। সে নিজে ভিনদেশি হয়েও এই দেশের মানুষের দুঃখে কষ্টে পাচ্ছে। আর সেখানে একটা বাঙালি পরিবার কীভাবে থাকে, বাড়িতে দাওয়াত করতে পারো? এসব কি বলছো কুন্দন, ঠিক শুনেছো তুমি? জি একদম ঠিক মাস্টারমশাই। পুবের ঘরে শরাবের ব্যবস্থাও করেছে ভাইজান, কাউকে না জানিয়েই। তাদের খুশি করার জন্য আস্ত খাসি পোড়ানো হবে উঠোনে। আরও অনেক আয়োজন আমি পত্রিকায় পড়েছি মাস্টারমশাই। উনি মানুষটা ভালো না, বাঙালিদের উপর অনেক নির্যাতন চালান তিনি।
এমন একটা মানুষকে বাবা আর ভাইজান কেন আমাদের বাড়ি দাওয়াত দিয়েছেন এটাই তো আমি বুঝতে পারছি না। আরশ তাতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। তাহলে কি এই মোড়ল পরিবার এখন পশ্চিম পাকিস্তানের সাথে হাত মেলাতে যাচ্ছে? বাঙালি হয়ে এমন ঘৃণ্য কাজ আর একটাও নেই। বাঙালি চায় এমন ঘৃণ্য কাজ কিভাবে করবে এই পরিবার? মাস্টার মশাই, আপনি কিছু করুন না। এই নোংরা লোকটা আমাদের বাড়িতে আসা মানে বাড়িটা অপবিত্র হয়ে যাওয়া। আরশ চিন্তিত মুখে বলল, তুমি যাও কুন্দন, তুমি বা কুমুদ কেউ ভুলেও ওনাদের সামনে যাবে না। ওনারা যতক্ষণ এই বাড়িতে থাকবে তোমরা নিজেদের ঘরে দরজা আটকে বসে থাকবে। অঞ্জনা ভাবিও যেন না যায়, মনে থাকবে? কুন্দন অবাক হয়ে বলে, গেলে কি হবে মাস্টার মশাই? যা বলছি তাই শোনো, বাকি যা করার আমি করছি। এখন যাও, আর যা বললাম তা যেন মনে থাকে। কুন্দন আস্তে আস্তে মাথা নাড়ায়। আরশ ভ্রু কুঁচকে চিন্তায় মগ্ন হয়ে যায়। সালাম মেজর সাহেব, আমার গরিবখানায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। অনেক কষ্ট হয়েছে আপনার আসতে, আমরা তার জন্য শর্মিন্দা। শরাফত আকবর মুচকি হেসে বলল। আনোয়ার মোড়লের চোখ চকচক করে ওঠে। এলাকায় কারো এতটা প্রতিপত্তি হয়নি যে ক্যান্টনমেন্টের ভারপ্রাপ্ত মেজরকে পাঠিয়ে আনার। সেই প্রথম এই এলাকায় তার মান মর্যাদা আরও থাকবে। সারোয়ার হাত কচলাতে কচলাতে এগিয়ে এসে বলল, আপনাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি মেজর সাহেব। যদি আপনারা পছন্দ করেন তা হবে আমার জন্য সৌভাগ্য। শরাফত আকবর কম কথা বলে, কিন্তু এদের আয়োজন তার ভালো লাগছে। ইতিমধ্যে খাসি জবে করে চামড়া ছিঁড়ে রাখা হয়েছে, মেজরের সামনেই পড়ানো হবে। এই তোরা কে কোথায় আছিস? এখনো শরবত নিয়ে কেউ এলো না কেন? শরাফত হেসে বলল, मसरूफ का नहीं ज़रूरत है मुरल पुरसुकुन हो जाओ। ছাদে দাঁড়িয়ে আরো সব দেখছে। রাগে হাত পা মুষ্টিবদ্ধ করে সে এই প্রথম এই লোকটাকে ম্যাচ করছে। এই বর্বর লোকটার অত্যাচারে দিশাহারা এই এলাকার মানুষ। আড়াল তাকে পশুর চেয়েও অধম বলা যায়। চারপাশে সমাতল আলো জ্বলছে। সেই আলোতে বর্বরটার হাসি আরো ভয়ঙ্কর লাগছে। আর সে ইচ্ছা করলেও শয়তানটার কলিজা ছিঁড়ে আনতে। মেজর সাহেব, আমার হবু জামের সাথে পরিচয় হন। ও রেজওয়ান আহমেদ, বিলেতেই থাকে পরিবার সহ। ওখানেই অনেক বড় চাকরি করে ও। আমার বড় মেয়ে কুমুদের সাথে সামনে বিয়ে ওর। শরাফত আকবর রেজনের দিকে হাত বাড়িয়ে দেয়। জোয়ানও হেসে তার সাথে হাত মেলায়। ये तो अच्छा आदली ए मुरल मासूम तुहा तुमको महल में पिंच ताहा है। সারোয়ার ছোট্ট করে একটা হাসি দিয়ে বলল। একদম সহি বাত বাতা হে মেজর সাহেব। আরও হতবাক হয়ে শুধু দেখছে। একটা বাঙালি পরিবার কীভাবে এতটা নিচ হতে পারে? একটা ভিনদেশি অত্যাচারী যে কিনা বাঙালিদের উপরই চালাচ্ছে অকথ্য নির্যাতন, তাকে কিভাবে আপ্যায়ন করছে সে বাঙালি পরিবারই। হঠাৎ কুমুদ হাঁপাতে ছাদে এসে পেছন থেকে ডাকতে আরশকে। আরশ আচমকাই কুমুদের ডাক শুনে পিছনে ঘুরে তাকায়। সন্ধ্যার পর তো ওদের কারো অনুমতি ছাড়া দোতলা থেকে ওদের বের হওয়া নিষেধ। খুব বাড়াবাড়ি কিছু হয়েছে। কি হয়েছে কুমুদ, তুমি এই সময় এখানে? সব ঠিক আছে তো? তোমাকে এমন লাগছে কেন? কুমুদ হাঁপাতে বলল, খুব খারাপ কিছু হতে যাচ্ছে মাস্টার মশাই। আমি জানি না এখন কি করব আমি। আমার খুব ভয় করছে। বাড়িতে আপনি ছাড়া এমন কোনো পুরুষ মানুষ নেই যে এই অঘটন ঘটাতে পারবে। কিছু করুন মাস্টার মশাই। আরশ একটু ইতস্তত করে কাঁপা হাতে কুমুদের দুই বাহু চেপে ধরে বলে, আমাকে বলবে তো কুমুদ, কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে? কুমুদ হাওমা করে কেঁদে দেয়। ভাইজান অমানুষ হয়ে গিয়েছে মাস্টার মশাই। পুবের ঘরে কেউ যায় না, ওদিকটা ভীষণ অন্ধকার। আমি সন্ধ্যায় বড় বারান্দার পাশে যেয়ে শুনি ওই ঘর থেকে কারোর কান্নার শব্দ। কুমুদ হাওমা করে কেঁদে বলে। কুমুদ ভয়ার্ত চোখে আরশের দিকে তাকিয়ে থাকে। আরশের চোখ বড় বড় হয়ে যায়। তার জানা মতে ওই ঘরটা খালি থাকে, কেউ জানে না এই বাড়ির। কে ছিল কুমুদ ওখানে? আমি খুব ভয় পেয়ে যাই। অন্ধকারে পা টিপে কাছে যেয়ে দেখি দরজার বিশাল একটা তালা ঝুলছে
আর ভেতর থেকেই চাপা কান্নার আওয়াজ আসছে। মাস্টারমশাই, 2টা মেয়েকে ভাইজান এখানে আটকে রেখেছে। একদম কম বয়সের 2টা মেয়ে, আমার কুন্দনের চেয়েও ছোট। কেউ যায় না এই বাড়ির। আরশ অবাক হয়ে বলল, 2টা মেয়েকে কেন ছোট মোড়ল আটকে রাখবে? ওরা ভয়ে কিছু স্বীকার করতে চাইছিল না। প্রাণনাশের হুমকিও দিয়েছে ওদের ভাইজান। পরে আমি অনেক জোর করলে ওরা বলে ভাইজান ওদের আজ জোর করে ধরে এনেছে মেজর সাহেবের মনোরঞ্জন করার জন্য। আজ সারারাত নাকি ওদের ওই ঘরেই থাকতে হবে মেজর সাহেবের সাথে। আরশ হালকা চিৎকার করে বলে। কি বলছো কুমুদ? তুমি নিশ্চিত হয়ে বলছো? কুমুদ কাঁদতে কাঁদতে বলল, মেয়ে 2টাকে বাঁচান মাস্টার মশাই। একদম কম বয়সের 2টা মেয়ে। মেজর সাহেবের সাথে আরও 3জন ক্যাপ্টেনও আছে, আবার শরাবের ব্যবস্থাও করেছে। মেয়ে 2টো মরে যাবে মাস্টার মশাই, আমি কিভাবে বাঁচাবো ওদের? আর সে হাত পা কাঁপতে থাকে। সারোয়ার মোড়ল খুব একটা ভালো মানুষ না, সে জানে খুব ভালো করে। কারোর সাথে খারাপ আচরণ সে করে না, মিষ্টি হাসি ছাড়া কথাও বলে না। কিন্তু ভেতর ভেতর সে একটা অমানুষ। আরও সব জেনেও চুপ করে থাকে। কিন্তু সে এতটাও নিচে নেমে গিয়েছে ভাবতেই পারেনি আরশ। আরশকে চুপ থাকতে দেখে কুমুদ আবারও চিৎকার করে ওঠে। আমার মন জানে মাস্টার মশাই, এই বাড়িতে কোনো পুরুষের যদি সত্যিকারের মেরুদণ্ড থাকে তাহলে তা আপনি। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। মা, কুন্দন সবাই দোতলায়, তাদের চোখ ফাঁকি দিয়ে এসেছি আমি। আমাকে ফিরিয়ে দেবেন না মাস্টার মশাই। আমি চাই না মেয়ে 2টোর রক্তে এই মোড়ল বাড়ি ভেসে যাক। আরশ ক্লান্ত গলায় বলেও, আমি কি করতে পারি কুমুদ? কি করার ক্ষমতা আছে আমার? কুমুদ বিস্ফোরিত চোখে আরশের দিকে তাকায়। কিছুটা ছিটকে যায় সে। এই বাড়িতে আপনাকেই শুধু পুরুষ বলে মনে হয়েছিল আমার, বাকি সবাই কাপুরুষ। সে আপনিও কিছু করতে পারবেন না বলছেন? আরশ চুপ করে থাকে মাথা নিচু করে। কুমুদ বিষণ্ণ গলায় হঠাৎ বলল, আজ মেয়ে 2টোর জায়গায় আমি থাকলেও এভাবে চুপ করে থাকতেন আপনি মাস্টার মশাই? আরশ ঝট করে কুমুদের দিকে তাকায়। তার চোখ জোড়া আগুনের মতো জ্বলে ওঠে। খাওয়া দাওয়ার আয়োজন প্রায় শেষের দিকে। মেজর আর 3 ক্যাপ্টেন ভরপেট খেয়েছে। এখন আর নড়তেই পারছে না তারা। ये खाना तो बहुत अच्छा है मुरल। मासूम तुहा है जन्नते आई है। আনোয়ার মোড়ল খুশিতে টকমক করতে থাকে। লোকমুখে সে শুনেছে এই মেজর নাকি মানুষরূপী পশু। বাঙালিদের উপর তার খুব রাগ। কিন্তু কই, এমন কিছু তো দেখছে না সে। তার তো মনে হচ্ছে যেন ফেরেশতা। এমন নিরহংকার একজন মানুষ তার বাড়িতে পদধূলি দেওয়ায় নিজেকে ধন্য মনে হচ্ছে তার এখন। আনোয়ার মোড়ল শব্দ করে হেসে বলল, শুক্রিয়া মেজর সাহেব, অনেক শুক্রিয়া। শরাফত আকবর এবার রিজওয়ানের দিকে তাকিয়ে বলল, तुम्हारा बीबी का नाम कुदुम है ना? मुरल का लड़की, मतलब ये महल का शहजादी। রিজন আচোখে সারোয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসে। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনেরই মুখই ফ্যাকাশে হয়ে যায়। যদি আবার ওই মেজর কুমুদকে দেখতে চায়, তারা তো কখনোই চায় না এদের সামনে নিজেদের মেয়েকে নিয়ে আসতে। শরাফত একবার এবার সারোয়ারের দিকে তাকিয়ে বলল, लगता है तुम्हारा बहन खूबसूरत लड़की है, चाँद की तारा। সারোয়ার অস্বস্তিতে জোর করে একটু হাসে। কোনোভাবেই যেন এই লোক আবার কুমুদকে দেখার আবদার করে না বসে। যদি দেখতে যায় কীভাবে নিষেধ করবে তারা। আর তার বোনের সৌন্দর্য দেখে যদি অন্য কোনো প্রস্তাব দেয় এই লোক, এদের বিশ্বাস নেই। কিন্তু শরাফত আকবর আর ওদিকে কথা বাড়ায় না। ক্যাপ্টেনদের সাথে নিচু স্বরে কিছু বলতে থাকে। সারোয়ার এবার একটু অবসর পেয়ে আনোয়ার মোড়লের হাত ধরে তাকে টেনে আনে। বাবা, তুমি ঘুমাতে যাও। আমি আজ রাতে মেজর সাহেব আর ক্যাপ্টেনদের থাকার ব্যবস্থা করেছি বাড়িতে। আনোয়ার মোড়ল ভ্রু কুচকে বলল, কার অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছো তুমি সারোয়ার? কত বড় লায়ক হয়ে গিয়েছো যে আজকাল আমার কাছ থেকে কোনো কিছু শুনে নেওয়ার প্রয়োজন মনে করো না। বাইরের 4জন পুরুষ যাদের আমরা চিনি না আর যারা এত ক্ষমতাবান, তারা রাতে বাড়িতে থাকবে। তোমার মা, স্ত্রী আর 2 বোন যে বাড়িতে আছে, এই কথা কি ভুলে গিয়েছো? সারোয়ার বাবার গলায় উত্তাপ টের পায়। আনোয়ার মোড়ল অল্পতেই রেগে ওঠে, চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আবার অল্পতেই রাগ পানি হয়ে যায়। সারোয়ার একদম বিপরীত।
সে যা করে চুপচাপ নিভৃতে। আহা বাবা, আমি যা করেছি অনেক ভেবেচিন্তেই করেছি। তুমি তো জানোই আমি চিন্তা ভাবনা না করে কোনো কাজ করি না। কি চিন্তা করেছো এখানে তুমি? একটু ভেবে দেখো বাবা, আসন্ন নির্বাচনে তুমি নমিনেশন পেতে চাও না? তোমার কতদিনের স্বপ্ন। আনোয়ার মোড়লের চোখ চকচক করে ওঠে। সারোয়ার বাঁকা ঠোঁটে হাসে কিঞ্চিত। যদি মেজর সাহেবকে খুশি করতে পারো বাবা, নমিনেশন তো তোমার হাতের মুঠোয় চলে আসবে। আনোয়ার মোড়ল লোভাতুর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলে, তুই তো সুদূর প্রসারী চিন্তা করেছিস সারোয়ার। সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে আমার। সারোয়ারে মুচকি সে মনে মনে বলল, ওই আশাতেই থাকো বাবা, তোমাকে তো আমি নমিনেশন পেতেই দিব না। তাহলে আমার এতদিনের ইচ্ছা পূরণ হবে কি করে? মেজরকে খুশি করে উপর মহল পর্যন্ত তো আমি পৌঁছাবো, তুমি শুধু দেখতে থাকো। কি যে বলো না বাবা, সব তো শিখেছি তোমার হাত থেকেই। আনোয়ার মোড়ল গলাটা নামিয়ে পড়ল। তা সব আয়োজন হয়েছে তো? তুমি কোনো চিন্তা করো না বাবা, শহর থেকে দামি শরাবের ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছি ওনাদের আপ্যায়নের জন্য। ওনারা খুশি মনে কাল এখান থেকে বিদায় নিবে, তুমি লিখে রাখো। দুইটা মেয়ের বিষয়টা সারোয়ার চেপে গেল। আনোয়ার মোড়ল কখনোই এসব পছন্দ করেন না। কোনো যে এই প্রাসাদ সম বাড়ি জমিদারি সবকিছুর মালিকানা আনোয়ারের, তাকে রাখিয়ে সারোয়ার কিছু করতেই চায় না। তা কোন ঘরে ওনাদের থাকার ব্যবস্থা করেছো? সারোয়ার একটু থমকে যায়। পূর্বের ঘরটা তার দাতাচান জাহাঙ্গীর মোড়লের। ওই ঘরে কিছু কারণে ওদের সবার প্রবেশ নিষেধ, কিন্তু ঘরটা একদম পুকুরের পাশে হওয়ায় ওখান থেকে জোরে কেউ চিৎকার করলেও বাড়ির বাইরে কেউ শুনতেই আসবে না। আর ওদিকে যাতায়াতে নিষেধ থাকায় বাড়ির কেউ বিরক্ত করতে যাবে না। সব কিছু ভেবে ও ঘরটাই বেছে নিয়েছে সারোয়ার। কি হলো, চুপ করে আছো কেন? সেলিম বা কামরুল কাউকে বলে ঘরটা পরিষ্কার করাতে হবে তো। সারোয়ার মেয়েকে হাসি দিয়ে বলল, বাবা, তুমি কেন এত দুশ্চিন্তা করছো? ছেলের উপর একটুও ভরসা নেই তোমার? আমি সব ব্যবস্থা করে রেখেছি তো, তুমি একদম ভেবো না। তুমি আসো তো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। এদিকটা সব দেখছি আমি। আনোয়ার মোড়ল একটু অবাক হয়ে ছেলের দিকে তাকায়। সারোয়ার কি কিছু লুকাতে চাচ্ছে তার কাছ থেকে? এমন হড়বড় করে কথা বলছে কেন ও? যদিও তার ছেলে অতি বুদ্ধিমান, এই তল্লাটে সারোয়ার মোড়লের মধ্যে ধূর্ত বুদ্ধির মানুষ একটাও নেই। আনোয়ার মোড়ল চিন্তিত মুখে বলল, কুমুদ আর কুন্দনকে বলবে তারা যেন ঘর থেকে বের না হয়। তুমিও বেশি রাত না করে নিজের ঘরে চলে যাবে বৌমার কাছে। সব মনে থাকবে বাবা, এবার তুমি ঘুমাতে যাও। আনোয়ার মোড়ল বারবার ইতস্তত করছিল। সারোয়ার বিরক্ত মুখে বাবার দিকে তাকায়, কিচ্ছু বলে না। বারবার দোতলার পূবের ঘরটার দিকে নজর বোলায় সে। কতক্ষণে পাখি দুটোকে মারবে সেই অস্থিরতায় ঘামছে সে। উত্তেজনায় জিভ দিয়ে ঠোঁট চেটে নেয় বার কয়েক। শরাফত আকবরের চোখ চকচক করছে উত্তেজনায়। এরই মধ্যে কয়েক পেগ গলায় ঢেলেছে। এগুলো তার কাছে কিছুই না, তার নেশা এত সহজে আসে না। কিন্তু বাঙালি মেয়েদের সৌন্দর্যে এসে মুগ্ধ। একদম কম বয়সী দুটো মেয়ে। বয়স কত হবে? খুব বেশি হলে 16 কি 17। একজনের গায়ের রং কিছুটা শ্যামলা, অনেক চিকন, লম্বা চুলগুলো দুই বেনি করা। বোধ হয় চোখে কাজল দেওয়া ছিল। কাঁদতে কাঁদতে কাজল লেপটে চেহারায় অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। অন্যজনের গায়ের রং তুলনামূলক পরিষ্কার আর কিছুটা স্বাস্থ্যবতী। ভারী কোমরের দিকে তাকিয়ে শরাফত আকবর রোমাঞ্চিত হয়। সারোয়ার শরাফতের কাছে এসে ফিসফিস করে বলল, আপনাদের জন্য এই সামান্য আয়োজন ছিল মেজর সাহেবের। আপনাদের জন্য এই সামান্য আয়োজন ছিল মেজর সাহেব। পছন্দ হয়েছে তো আপনার? শরাফত ঘোর লাগা চোখে মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল, लड़की कहाँ है मुरल? लगता है ये तो जन्नत का हूर। मुझे ये बहुत पसंद आया। সারোয়ার পূর্ণ দৃষ্টি মিলে মেয়ে দুটোর দিকে তাকায়। ভয় কাঁপছে ওরা, একদম ভীত হরিণীর মতো। সারোয়ার শরাফত আকবরের দিকে তাকিয়ে দেখে সেও মুগ্ধ দৃষ্টিতে মেয়ে দুটোকে দেখছে। এক নাগারে কাঁদছে কুমুদ। অঞ্জনা আর কুন্দন তাকে থামাতে পারছে না। মেয়ে দুটোর জন্য অসম্ভব কষ্ট হচ্ছে তার। আজ যদি ওদের জায়গায় সে আর তার ছোট বোন থাকতো। শুধুমাত্র মেয়ে দুটোর তার বাবার মতো প্রতিপত্তি আর টাকা নেই,
তাই এভাবে বলি হতে হলো তাদের। যদি মরে যায় ওরা? কুমুদ, শান্ত হও বোন আমার। আমার কথাটা একবার ভাবো। বাবা মা বিশ্বাস করে এ আমাকে কার হাতে তুলে দিল? এর থেকে তো বন জঙ্গলের পশুও ভালো। আমি তো যে কয়টা দিন বাঁচবো, জীবিত থেকেও যেন মরে যাব। অঞ্জনা নিঃশব্দে কাঁদতে থাকে। তার স্বামী খুব একটা ভালো মানুষ নয় সে জানে, কিন্তু এতটা নিজ সে কখনোই ভাবতেই পারেনি। শেষ পর্যন্ত কিনা একটা ভিনদেশিকে খুশি করতে দুটো অসহায় মেয়েকে ধরে আনবে বাড়িতে। এটা কি কোনো মানুষের কাজ নাকি অমানুষের? কুমুদ ফোপাতে ফোপাতে বলল, মাস্টার মশাইকে ভরসা করেছিলাম ভাবি, ভেবেছিলাম আর কেউ না হোক মাস্টার মশাই পারবেই অনাথ সৃষ্টি থেকে মেয়ে দুটোকে বাঁচাতে, কিন্তু তিনি কিভাবে পারলো আমাকে ফিরিয়ে দিতে? তিনিও কাপুরুষ ভাবি, তারও মেরুদণ্ড নেই। কুন্দন কিছু সময় চুপ থেকে কঠিন গলায় বলল, মাস্টার মশাইয়ের কি করার আছে আপা? ভাইজানকে তুমি চেনো না? আর তাছাড়া উনি একজন ভিনদেশী মানুষ, সেই সুদূর হায়দ্রাবাদ থেকে এসেছে। নিজের মানুষ বলতে কেউ নেই এখানে তার। তিনি কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তাকে? তুমি যাবে বাঁচাতে? ভাইজান শুনবে তোমার কথা? আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবো না আপা। একটা কথা ভুলে যেও না, কেউ মুখে স্বীকার করুক বা না করুক, আমরা সবাই ভাইজানের হাতে পুতুল। ভাইজান আমাদের যেভাবে নাচাচ্ছেন আমরা সেভাবেই নাচতে বাধ্য। কুন্দন এতটুকু বলে থামে। তার নিজেরও অনেক খারাপ লাগছে মেয়ে দুটোর জন্য, কিন্তু সে কি করবে? প্রতিবাদ করেও কোনো লাভ হবে না। সারোয়ার মোড়ল মানুষটা কতটা ধূর্ত, কতটা মনুষ্যত্বহীন আর কেউ না জানো, তারা বাড়ির লোকেরা তো জানেই। কুমুদ শান্ত হয় না। হঠাৎ বসা থেকেই উঠে দাঁড়ায় সে। এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। কাউকে কিছু না বলে ঘর থেকে বের হতে গেলে অঞ্জনা তাকে আটকায়। কুমুদ, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? কি করতে যাচ্ছ তুমি পাগলের মতো? তোমার ভাইজানকে তুমি চিনো না? নিজের সাথে এতটুকু আঘাত লাগলে মানুষটা উন্মাদ হয়ে যাবে, মেরে ফেলবে তোমাকেও। কুমুদ চিৎকার করে বলল, প্রতিটা দিন বিড়ালের মতো ভয়ে ভয়ে বাঁচার চেয়ে একদিন সিংহের মতো মরতে চাই আমি। আমি সহ্য করতে পারছি না মেয়ে দুটো সেই কান্না ভেজা চোখগুলো। মেয়ে দুটোকে ওরা মেরেই ফেলবে ভাবি। কুমুদ দুই হাতে মুখ থেকে আবারও ফুপিয়ে ওঠে। অঞ্জনা কুমুদকে বুকে টেনে নেয়। মেয়েটা একদম শান্ত ও চুপচাপ। তার এই কথাগুলো বেশ অবাক করেছে তাকে। কতটা মায়াময় হৃদয় না হলে অচেনা দুইটা মেয়ের জন্য এভাবে কষ্ট পায়। আমি বাবার কাছে যাব ভাবি। বাবাকে না জানিয়ে নিশ্চয়ই এসব আয়োজন হয়নি। বাবা কিভাবেই অনুমতি দিতে পারলো? কুন্দন এসে কুমুদের কাঁধে হাত রেখে বলল, আপা তুমি এখনো কিছুই জানো না। আমাদের এই বাড়িটাতেই রাজনীতির মহড়া শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। ভাইজান অত্যন্ত সুচতুরভাবে সব একা হাতে সামলাচ্ছে। ভাইজান আমাদের কাউকে মূল্য দেয় না, এমনকি বাবাকেও না। বাবা বুঝতে পারছে না, কিন্তু খুব তাড়াতাড়ি এই জমিদারির একচ্ছত্র আধিপত্য ভাইজানের নিজের নামে হবে। তাই বলছি বাবাকে এসব না জানানোই ভালো। কুন্দন অসম্ভব বুদ্ধিমতী মেয়ে। তার চোখ জোড়ায় চতুরতার খেলা করে। সত্যি বলতে সারোয়ার আর কাউকে না হলেও কোনো এক অদ্ভুত কারণে কুন্দনকে কিছুটা ভয় পায়। এটা আর কেউ না জানলেও কুন্দন ভালো করেই জানে। তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? কুন্দন ম্লান হেসে এগিয়ে যায় জানালার দিকে। কুয়াশা ছেয়ে গেছে চারপাশ। ঝিঝি পোকার আওয়াজ ছাড়া বাকি সব শুনশান, কেমন নিস্তব্ধ। কুন্দন জানালার শিক দৃঢ়ভাবে চেপে ধরে বলল, একদিন আমাদেরও দিন আসবে আপা, ভাইজান নিজের ভুলটা বুঝতে পারবে। আমরা স্বাধীনভাবে বাঁচবো, কারো ভয়ে আমরা মাথা নিচু করব না। কুমুদ আর অঞ্জনা অবাক চোখে কুন্দনের দিকে তাকিয়ে থাকে। জোর করে মেয়ে দুটিকে শরাব পান করাচ্ছে সারোয়ার। মেয়ে দুটো বাজার জন্য ছটফট করছে। এই দৃশ্য খুব পছন্দ হয়েছে শরাফত আকবরের। সে বারবার নিজের মনে হেসেই উঠছে। সত্যি রাতটা অদ্ভুত সুন্দর লাগছে তার। শরাফত ক্লাসে চুমুক দিয়ে বলল, उसको छोड़ दो मुरल, मेरे पास आइए लड़की। সারোয়ার ওদের ছেড়ে দিল। লাল চোখে ওদের দিকে তাকিয়ে বলল, মেজর সাহেব কি বলেছেন শুনিসনি? যা ওনার কাছে। মেয়ে দুটো ভয় ভয়ে তাকাচ্ছে শরাফত আকবরের দিকে। মানুষটাকে দেখে তাদের খারাপ মনে হচ্ছে না। তাদেরকে তো ছেড়ে দিতেও বলল। তারা একে অপরের দিকে তাকায়। आइए जन्नत का हूर, मेरे पास आइए। সারোয়ারের গলা খাকারি দিয়ে বলল, কানে যাচ্ছে না মেজর সাহেব কি বলল? যা এক্ষুনি। সারোয়ার গলা খাকারি দিয়ে বলল,
মেয়ে দুটো ভয় ভয়ে এগিয়ে যাচ্ছে শরাফত আকবরের দিকে। শরাফত অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এত সুন্দর গঠন শরীরের লোভ জেগে উঠছে তার ভেতর। দুই হাত মুষ্টিবদ্ধ করে সে। খপ করে দুজনের হাত চেপে ধরে শরাফত টান দিয়ে দুজনকে কোলে বসায়। জোরে চেপে ধরে ওদের কোমর। মেয়ে দুটো বরফের মতো জমে যায়। ছুটে উঠে যেতে চায় ওরা। শরাফত ওদের আটকে রাখে। तुम क्यों भाग रहे हैं लड़की? मुझको पसंद नहीं आया? সারোয়ার জোরে হেসে দিয়ে বলল, তাহলে কি তোদের চেহারা দেখাতে এখানে ধরে এনেছি? চুপচাপ মেজর সাহেবের কথা শোন। চিকন করে মেয়েটা একটু বেশি সাহসী। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রোষের সাথে বলল। সারোয়ার যেন হতবাক হয়ে যায় মেয়েটার কথা শুনে। এত বড় সাহস! এই গ্রামে কারো সাহস নেই সারোয়ার মোড়লের উপর কথা বলার। আর এই বাচ্চা মেয়েটা কিনা তাকে ভয় দেখাচ্ছে। সারোয়ার ঝড়ের বেগে ছুটে এসে মেয়েটার গালে সপাটে একটা চড় বসিয়ে দেয়। এটা একটু ছিটকে যেয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দেয়। শরাফত আকবর দ্রুততার সাথে আবারও তুলে নেয়। मुरल हुरसुकुन तो जाओ, मुझे ये नहीं पसंद करता है। সারোয়ার এখনো শান্ত হতে পারে না। রাগে তার শরীর কাঁপছে। শরাফত হঠাৎ মেয়েটাকে নিজের মুখের অনেকটা কাছে টেনে নিয়ে আসে। ভয় মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। লোকটার মুখ থেকে শরাবের দুর্গন্ধ আসছে। মেয়েটা চিৎকার করতে যাবে ঠিক এমন সময় দরজায় কারো করাঘাত শুনে ওরা থমকে যায়। সবচেয়ে অবাক হয় সারোয়ার। এখন এখানে কে আসবে? তারা যেখানে আছে তা তার বাবা ছাড়া তো আর কেউ জানে না। তার বাবার তো এত রাতে জেগে থাকার কথা নয়। তাহলে কে আসবে? কেউ তো আসে না পুবের এই পাশটায়। সারোয়ার গম্ভীর গলায় বলল, কে ওখানে? ছোট মোরল সাহেব, দরজা খুলুন, আমি আরশ। অসম্ভব গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে আচমকায় চমকে গেল সারোয়ার। মাস্টার মশাই কিভাবে জানে তারা এখানে? তাহলে কি রেজওয়ান জানিয়ে দিল? রেজওয়ানকে বিশ্বাস করে কি ভুল করলো সে? এখানে আসার ব্যাপারে নিমরাজি ছিল সে। আশাটাকে জানিয়েছে তার শরীর ভালো লাগছে না, তাই বলে মাস্টার মশাইকে জানাবে সে? সারোয়ার গলা উঁচু করে বলল, এখানে কেন এসেছো মাস্টার? চলে যাও এখান থেকে, না হলে খারাপ হয়ে যাবে। আপনি দরজাটা খুলুন ছোট মোরল, না হলে সত্যি খারাপ হয়ে যাবে। সারোয়ারের প্রচণ্ড রাগ হওয়া উচিত, কিন্তু কেন যেন সে ভয় পাচ্ছে। এটা কি আরশের বলিষ্ঠ কণ্ঠের জন্য, নাকি কোনো পাপ কাজ করতে যাচ্ছে সে তার জন্য? শরাফত অবাক চোখে সারোয়ারের দিকে তাকিয়ে বলল। कौन आएगा मोरल? সারোয়ার হালকা হেসে বলল, ও কিছু না মেজর সাহেব, আমি সামলে নিচ্ছি, আপনি আরাম করে বসুন। এরপর দরজার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, অতি বার বেরো না মাস্টার, তোমাকে 2 আঙ্গুলে পিষে ফেলার ক্ষমতা রাখি আমি। নিজের মুখটা বন্ধ করে এখান থেকে চলে যাও। তুমি কিছুই জানো না, এটা মনে রাখবে। দরজা খুলুন, একবারই বলবো আর বলবো না। সারোয়ার এবার আরো জোরে চিৎকার করে বলল, এই তুই কি করবি দরজা না খুললে? একদম হায়দ্রাবাদে পাঠিয়ে দিব বেশি কথা বললে। সেখান থেকে পালিয়ে এই দেশে এসে আমাদের আশ্রয় না পেলে কোথায় ভেসে যেতিস? আরো শান্ত স্বরে বলল। প্রয়োজনে দরজা ভাঙবো আমি। সারোয়ার সেদিকে অগ্নি দৃষ্টি ফেলে শরাফতের দিকে তাকিয়ে বলল, আপনি আপনার কাজ করুন মেজর সাহেব, ওদিকটায় আমি সামলে নিব। ওপাশ থেকে আর কোনো আওয়াজ পাওয়া যায় না। শরাফত আবারও এগিয়ে যায় মেয়েদুটোর দিকে। ওদের আর্তচিৎকারে বাতাস ভারী হয়ে মোড়ল বাড়ির পূব পাশটা। ঠিক এমন সময় বিকট একটা শব্দে কেঁপে ওঠে ওরা। মেয়ে দুটোর ভয় পাওয়ার কথা, কিন্তু ওদের কেন যেন মনে হচ্ছে বিপদ কেটে যাচ্ছে। ওরা দূরে ছিটকে যেয়ে দাঁড়ায়। ওদের মুখে হাসি ফুটে ওঠে। কেউ একজন ভারী কিছু দিয়ে দরজায় প্রায় ভেঙেই ফেলেছে। ওরা এখনো জানে না এই জালিমদের হাত থেকে মানুষটা তাদের রক্ষা করতে পারবে কি না। কিন্তু ডুবন্ত মানুষ বাঁচার জন্য যেমন খড়কুটো আঁকড়ে ধরে, ওরাও তেমনি। শরাফত আকবর উঠে দাঁড়ায়। 3 জন ক্যাপ্টেন 3 দিক থেকে অবস্থান নেয় তার সামনে। সারোয়ার রাগে কাঁপছে থরথর করে। ঘরে ঢুকে প্রায় 6 ফুটের লম্বা বলিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ আরশ, যার গভীর চোখ জোড়ায় দৃষ্টি ভেদ করে পৌঁছে যায় অন্তর পর্যন্ত। শরাফত ভ্রুকুচকে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, ये कौन है? इसकी इतनी हिम्मत कैसे हुआ?
সারোয়ার আরসের মুখোমুখি দাঁড়ায়। তার দৃষ্টি দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, কিন্তু আরস নির্বিকার। সে নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেয়ে দুটোর দিকে। সে যখন ভারত ছেড়ে বাংলাদেশে এসেছিল তখন তার নিজের ছোট বোন দুটো অনেক ছোট। ওরা নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে। হতে পারে এই মেয়ে দুটোর মতোই। সেখানে অচেনা দুটা মেয়েকে দেখছে তার রেখে আসা দুই বোনকে। আরস ভরসা দৃষ্টিতে তাকায় ওদের দিকে। ওরা খুশিতে কাঁপছে। ওদের বাঁচাতে যারা স্বয়ং সৃষ্টিকর্তা কোনো মানুষরূপী ফেরেশতা পাঠিয়েছেন। তোমার সাহস কিভাবে হয় মাস্টার? তুমি কিভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে যাওয়ার সাহস দেখাতে পারো? তোমাকে যে আমি এখনই পুঁতে ফেলতে পারি এটাও জানো তুমি? আরস একটা ছোট্ট হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল, আপনি কিছুই করতে পারবেন না ছোট মোরল সাহেব। আমি এখানে আসার আগেই ছোট একটা চিঠি লিখে আমার সহ সম্পাদকের বাড়িতে রেখে এসেছি। আমি যদি এখান থেকে না ফিরি আগামীকাল সকালেই সমস্ত কাগজের পাতায় আপনার এসব নোংরামির খবর ছাপা হয়ে যাবে। গ্রামের মানুষ একজোট হয়ে আপনাকে রুখে দিতে আসলে আপনার কি ক্ষমতা আছে তাদের আটকানোর? আপনার এই মেজরও তখন আপনাকে বাঁচাতে আসবে না। সারোয়ার রাগে হতবিহ্বল হয়ে গিয়েছে। সামান্য আশ্রিত লজিং মাস্টারের সাহস দেখে অবাক হওয়ার পালাও অতিক্রম করে ফেলেছে সে। তাতে দাঁত চেপে সারোয়ার বলল, কি চাও তুমি? তুমিও চাইলে মেয়েগুলোর থেকে ভাগ করতে পারো। আরো শব্দ করে হাসতে থাকে। উপস্থিত সবাই হতবাক হয়ে ওর হাসি দেখে। আরো আস্তে আস্তে মেজরের সামনে এসে দাঁড়ায়। শরাফত ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। খামোশ, यहाँ से निकल जाओ मेजर, वरना बहुत बुरा होगा। শরাফত ধারণাই করতে পারেনি একজন বাঙালি এত স্পষ্ট তার ভাষায় কথা বলতে পারে। সে তো জানেই না তার সামনে দাঁড়ানো এই সুপুরুষটি বাঙালি নয়। আনোয়ার ছুটে এসে আরসের এক বাহু ধরে তাকে ধাক্কা দেয়। মাস্টার, শেষ করে দিব তোমাকে। মেজর সাহেবের কাছে ক্ষমা চাও বলছি। আরস নির্বিকার গলায় বলল, আপনার মেজরকে বলুন মেয়ে দুটোর কাছে ক্ষমা চাইতে, না হলে আজ আপনাদের এই কুকীর্তির কথা পুরো গ্রাম জানবে। সারোয়ার চিৎকার করে বলল। মাস্টার, আরস মায়া ভরা চোখে ভীত হরিণীর মতো কাঁপতে থাকা মেয়ে দুইটার দিকে তাকায়। ওদের চোখের দিকে তাকিয়ে আর কোনো ভয় করছে না তার। অদ্ভুত একটা শক্তি পাচ্ছে নিজের ভেতর। ওদেরও মনে হচ্ছে সব মেঘ কেটে যেতে শুরু করেছে। কেউ আর ওদের কোনো ক্ষতিই করতে পারবে না। ঢাল হয়ে তাদের বাঁচাবে এই মানুষটা বটবৃক্ষের মতো। সকালে খাবার টেবিলে বসে আছে বাড়ির পুরুষরা। সারোয়ারের মুখ থমথম করছে। রাগে রেজওয়ান বারবার বাঁকা চোখে তাকাচ্ছে তার দিকে। সারোয়ার রাগে তাকাচ্ছে না তার দিকে। সে জানে রেজওয়ানই আরসকে বলেছে কাল রাতের কথা, নাহলে আরসের জানার কথা না। আনোয়ার মোড়ল খাওয়া থামিয়ে তাকায় ছেলের দিকে। ভৃকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার সার্ভার? অনেকক্ষণ ধরে দেখছি তোমার মুখ অন্ধকার, কিছু তো খাচ্ছ না, কি হয়েছে তোমার? কিছু হয়নি। আনোয়ার মোড়ল আর কথা বাড়ায় না। ব্যবসায়িক কাজে সারোয়ারের মাঝে মাঝেই ভীষণ দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হয়। তখন সে এভাবেই চুপচাপ থাকে। আনোয়ার মোড়ল আর মাথা না ঘামিয়ে চুপচাপ খেতে থাকে। রেজন কিছুটা গলা খাকারি দিয়ে বলল, ভাইজান মেজর সাহেব আর ক্যাপ্টেনরা সকালেই আগে চলে গেলেন চাচাজানের সাথে দেখা না করেই। সারোয়ার তাদের দাঁত চেপে বলল, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আনোয়ার মোড়ল অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন সার্ভার? ও তো ঠিক কথাই বলেছে। সকালে আমার সাথে দেখা করে যাওয়া উচিত ছিল ওনার। আমি তো ভেবেছিলাম বিল থেকে অতিথি পাখি মারবো ওনাদের সম্মানার্থে। ওনার তো একদিক দেখলে চলে না বাবা। কর্নেল সাহেব ছুটিতে আছেন। এখন ক্যান্টনমেন্টের পুরো দায়িত্ব ওনার হাতে। কাজ পড়েছে, চলে গেছে। এখানে এত কথা হচ্ছে কেন এটা নিয়ে? আনোয়ার মোড়ল আরো অবাক হয়ে যায়। এইভাবে রেগে যাচ্ছ কেন তুমি সার্ভার? সব ঠিক আছে তো? ওনারা আমাদের কোনো আচরণে কি কষ্ট পেয়েছে? সারোয়ার হঠাৎ উঠে দাঁড়ায়। খাবারের পাতেই হাত ধুয়ে বলে, আমি কাজে বেরোচ্ছি বাবা। আর একটা কথা, মাস্টার মশাই তো অনেক দিন হলো আমাদের এখানে পড়ে আছে। তার পড়াশোনাও শেষ। এখন আমার মনে হয় তার হায়দ্রাবাদ ফিরে যাওয়া উচিত। আর যদি তার দেশে ফিরতে কোনো সমস্যা থাকে তাহলে এ দেশেই থাকুক, কিন্তু আমাদের বাড়িতে আর নয়।
সে এখন স্বাবলম্বী, পত্রিকায় সম্পাদনা করছে। আলাদা থাকতে আমার মনে হয় কোনো অসুবিধা হবার কথা না। এটুকু বলে হনহন করে বেরিয়েছে সারোয়ার। সে কখনো নিজের রাগ বাইরে প্রকাশ করতে চায় না, যা করার ভিতর ভিতর করে। কিন্তু গতকাল রাতের পর সে চাইলেও শান্ত হতে পারছে না। মেজর সাহেব রাগে কাঁপতে কাঁপতে রাতেই মোড়ল বাড়ি ছেড়েছে। অনেক রেগে গিয়েছে সারোয়ারের উপর সে। আনোয়ার মোড়ল হতভম্ব হয়ে রিজওয়ানের দিকে তাকিয়ে বলল, কি হলো বলো তো রেজওয়ান? সারোয়ার তো কখনো এইভাবে রেগে যায় না। আর মাস্টার মশাইয়ের এখানে থাকতেই বা কি সমস্যা হলো ওর? এখনো কুন্দনের পড়াশোনা বাকি। রিজওয়ান চুপ করে থাকে। সে কিছু জিনিস আন্দাজ করতে পারছে। গতকাল অনেক জোরে একটা শব্দ হওয়ায় কিছুটা চমকে যায় রিজওয়ান। তাকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছে সেটা পূর্বের ওই ঘরটার অনেকটাই কাছে। শব্দটা শুনে ঘর থেকে বের হয়ে আসে সে। সে যেহেতু জানে আজ রাতে ওই ঘরে কি হতে যাচ্ছে, তাই সে সাবধানে ঘরের বাইরে লুকিয়ে পড়ে। কিন্তু ঘরের মধ্যে কে কে আছে আর কি কথা হচ্ছে বাইরে থেকে শুনতে পারে না। কিছুক্ষণের মধ্যেই দেখে মেজর সাহেব হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হচ্ছে। এর আগেই তার মুখ থমথম করছে। পেছন পেছন বেরিয়ে আসে তার টিন ক্যাপ্টেনও। সারোয়ারের গলা পেয়ে রেজওয়ান বারান্দায় লুকিয়ে যায়। সারোয়ার হাত জোর করে তাদের আটকানোর চেষ্টা করছে। রেজওয়ান অবাক হয়ে ঘরের মধ্যে উকি দিতেই দেখে মেয়ে দুটো মাস্টারমশাইয়ের পা ধরে হাউমাউ করে কাচ্ছে। কিছুক্ষণ পরে এই রাতের অন্ধকার থাকতে থাকতে মাস্টারমশাই মেয়ে দুটোকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু কীভাবে কি হলো এটা সে বুঝতেই পারছে না। শুধু বুঝতে পারছে যাই হোক মাস্টারমশাইয়ের জন্য মেয়ে দুটো প্রাণ রক্ষা পেয়েছে। এই প্রথম ওই মানুষটার জন্য ভেতর ভেতর একটা শ্রদ্ধা জেগে ওঠে রেজওয়ানের। তার মন চাচ্ছে মাস্টারমশাইয়ের সাথে একটু গল্প করতে, যদিও একটু বাচ্ছে তার, কারণ পূর্ব অভিজ্ঞতা তার ভালো না। সে মাস্টারমশাইয়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি এর আগে। কিন্তু মানুষটার সাহসের তারিফ করতে হয়। পানিতে বাস করে কুমিরের সাথে দ্বন্দ্বে জড়ানোর মতো বুকের পাটা শুধু সুপুরুষদেরই থাকে। নিজের ঘরে বসে পত্রিকার জন্য ইংরেজি আর্টিকেল লিখছে আয়ুষ। তার চোখজোড়া জবা ফুলের মতো লাল হয়ে আছে। গতকাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তার। সে জানে সে সাপের গর্তে হাত ঢুকিয়েছে। এর ফল যে একদমই ভালো হবে না এটাও সে বুঝতে পারছে। সারোয়ার মোড়ল রেখে গেলে পশুর চেয়েও হিংস্র হয়ে যেতে পারে। কিন্তু এছাড়া তার আর কি করার ছিল? হঠাৎ আরও সে হৃৎপিণ্ড থমকে যায়। হাতুড়ি পেটা হয় বুকের ঠিক বাম পাশটায়। সে পেছনে না তাকিয়েও প্রেয়সীর স্পর্শ বুঝতে পারে। একজন পুরুষ যতই সাহসী আর বীর হোক, প্রিয়তমার স্পর্শে তাকে কাতর হতে বাধ্য। আরও সেই পুরো শরীর বরফের মতো জমে শক্ত হয়ে যায়। কুমুদ পা টিপে টিপে এসে ঠিক আরসের পিছনে এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ। আরস আর্টিকেলটা দেখা এতটাই মগ্ন যে খেয়ালও করেনি। কুমুদ হঠাৎ পেছন থেকে দুই হাতে তাকে জাপটে ধরেছে। আরসের খোল লাগে এমন মিষ্টি একটা গন্ধে। মনে হচ্ছে হাজার হাজার বকুল ফুল তার শরীরে মেখে আছে। কুমুদের কোমল হাত জোড়া তার বক্ষ চেপে আছে। বাঁকা ঠোঁটে মুচকি হাসে আরস। এরপর একটা সাহসী কাজ করে সে। কুমুদের হাত জোড়ায় ছোট্ট করে ঠোঁট ছোঁয়ায়। সাথে সাথে কুমুদের কম্পন টের পায় সে। আরসকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় সে পাশেই। আরস ঘাড় ঘুরিয়ে তাকায় কুমুদের দিকে। ওর পাতলা ঠোঁটগুলো তিত্তির করে কাঁপছে। হালকা সবুজ শাড়িতে কি মোহনীয় লাগছে তাকে। মনে হচ্ছে ছোট্ট একটা টিয়া ঝড়ে উড়ে এসে কাঁপছে তার সামনে। কুমুদ, তাকাও আমার দিকে। আরসের ভরাট গলার সামনে আরও মিইয়ে যায় কুমুদ। ভীষণ লজ্জা করছে এখন তার। কি করে বসলো সে? নাইলেই বুঝি ভালো হতো। আরস উঠে দাঁড়ায়, বা হাতে দুই আঙ্গুল দিয়ে কুমুদের থুতনি উপরে উঠায়। কুমুদ সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। সকাল সকাল আমার জন্য এত বড় চমক? আমি আসছি মাস্টারমশাই। আমাকে না পেলে নিচে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। এই বলে কুমুদ দৌড়ে চলে যেতে গেলেই পেছন থেকে আরস তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আরসের বলিষ্ঠ বক্ষের সামনে নিজেকে ক্ষুদ্র মনে হয় কুমুদের। আরস ফিসফিস করে বলে, কিচ্ছু খোঁজাখুঁজি শুরু হবে না কুমুদপতি। এখন বলুন, আপনি আমার কাছে কেন এসেছেন? অধমের প্রতি কোনো আদেশ? কুমুদ পূর্ণ দৃষ্টি মিলে আরসের চোখের দিকে তাকায়। গভীর চোখ জোড়া যেন টকবকে ঘোড়ার ন্যায় উত্তাল। এই চোখ জোড়া যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারে, তেমন প্রেয়সীর জন্য কোমল হতে পারে। আপনাকে ধন্যবাদ জানাতে এসছি মাস্টারমশাই।
গতকাল রাতে আপনি যে দুঃসাহসিকতার কাজ করেছেন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আপনি না থাকলে কি হতো ওদের? কুমুদ কাঁপা কাঁপা গলায় বলল। আরও সাথে সাথেই কুমুদকে ছেড়ে দেয়। অন্যদিকে তাকিয়ে বলে, নিচে যাও কুমুদ, এমন কিছুই আমি করিনি। কুমুদ ছোট্ট করে হেসে বলল। আপনি যতই লুকানোর চেষ্টা করুন মাস্টারমশাই, আমি সব জানি। আরও ভ্রুকুচকে কুমুদের দিকে তাকিয়ে বলল, কি জানো তুমি? গতকাল রাতে আমার ঘুম আসছিল না, জেগেছিলাম আমি। ভয়ে আর উত্তেজনায় ছটফট করছিলাম নিজের ঘরে। হঠাৎ পূর্বের দিকে অনেক জোরে একটা শব্দ শুনলাম, কোনো ধাতব কিছু দরজা ভাঙার শব্দ। ভয়ে জড়সড় হয়ে যাই আমি। কিন্তু ভাইজানের আদেশ ছিল গতকাল রাতে আমি বা কুন্দন কেউ যেন ঘরের বাইরে না যাই। কিন্তু ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি জানালা খুলে দাঁড়াই। কিছুক্ষণ পরেই দেখি মেজর সাহেব আর তার 3 ক্যাপ্টেন বেরিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে। পেছন পেছন ভাইজানও দৌড়চ্ছে। তার একটু পরেই ওই 2টা মেয়ে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হয়। আর আপনি আপনার প্রশস্ত বুক মেলে উঠোনে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না মেয়ে দুটো বাড়ির সীমানা পার না হয়। আমি বাকি রাত আর ঘুমোতে পারিনি মাস্টার মশাই। অজানা একটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম আমি। আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আমি পৃথিবীর সবচেয়ে নির্ভীক আর শুদ্ধতম একজনের হাত ধরেছি। আরস মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে চায়নি গত রাতের কোনো কথা কুমুদ বা এই বাড়ির কেউ জানুক। সে চাইলেই আনোয়ার মোড়লকে তার ছেলে কুকীর্তির কথা জানিয়ে দিতে পারে। সে চাইলেই আনোয়ার মোড়লকে তার ছেলে কুকীর্তির কথা জানিয়ে দিতে পারে, কিন্তু সে জানাবে না। একজন বাবার কাছে তার ছেলেকে সে খারাপ প্রমাণ করতে চায় না। কি হলো মাস্টার মশাই, চুপ করে আছেন কেন? নিচে যাও কুমুদ, কে কখন দেখে ফেলবে, পরে ঝামেলা হবে। কুমুদ লজ্জা মিশ্রিত হাসি হেসে বলে, দেখলে তো ভালোই, আমাদের 4 হাত এক করে দেয়া হবে। আরস নির্লিপ্ত চোখে কুমুদের দিকে তাকায়। মেয়েটা কত অবলীলায় কথাটা বলল। সে কি জানে না এটা কতটা কঠিন? বেশ কিছুক্ষণ যাবৎ আরসের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রেজওয়ান। ঘর ভেতর থেকে বন্ধ। সে হয়তো অনেক আগেই দরজা ধাক্কাতো, কিন্তু সে অবাক হয়ে খেয়াল করলো কুমুদের জুতো জোড়া ঘরের বাইরে। এর মানে কুমুদ আছে ঘরের ভেতরে। সে থাকতেই পারে, আরস তার শিক্ষক। কুমুদ তার সাথে দেখা করতে আসতেই পারে, কিন্তু ভেতর থেকে দরজা লাগানো কেন থাকবে? একজন যুবকের ঘরে যেখানে সে একা থাকে, সেখানে একজন যুবতী ঘরের দরজা লাগিয়ে কি প্রয়োজন মেটাতে পারে? আগুন আর ঘি কি একসাথে রাখা সম্ভব? এতে তো আগুনের শিখা আরও বেড়ে যায়। তবে কি মাস্টার মশাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে কুমুদের, পড়াশোনার বাইরেও? এমন কোনো সম্পর্ক যা দুজনের থাকা উচিত নয়, অন্তত এই বাড়িতে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রেজওয়ানের। হঠাৎ কুমুদ ভেতর থেকে দরজা খুলে দিয়েই সামনেই রেজওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়াবহভাবে চমকে যায়। পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় তার। তার মুখ দরজা খোলার পরেও হাসি এসেছিল, যে হাসিতে একরাশ লজ্জা মাখানো ছিল। তার লজ্জায় লাল হয়ে যাওয়া সেই মুখ আর হাসি চোখ এড়ায়নি রেজওয়ানের। কিন্তু সেই মুখে এখন শুধুই ভয়। যদি তারা কোনো অন্য সম্পর্কে লিপ্ত না হয় তাহলে কুমুদ ভয় পাচ্ছে কেন? সে তো কুমুদকে কিচ্ছু বলেনি। রেজন অবাক হয়ে কুমুদের দিকে তাকায়। পেছন পেছন আরস এগিয়ে আসে কুমুদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। কোনো সমস্যা কুমুদ? হঠাৎ তার নজর যায় রেজনের দিকে। আরে বিদেশি সাহেব যে, কি সৌভাগ্য আমার, আপনি আমার দ্বারে। উপরে কিছু না বোঝালেও ভেতর ভেতর একটু চিন্তিত হয় আরস। রেজন সাহেব কি কিছু সন্দেহ করলেও? রেজন আরসের কথা ভ্রুক্ষেপ না করেই কুমুদের দিকে তাকিয়ে বলল। কুমুদ কাঁপা কাঁপা চোখে তাকায় রেজনের দিকে। কোনো কথাই বের হয় না তার মুখ দিয়ে। ঘামে শরীর ভিজে উঠে তার। কুমুদের অবস্থা দেখে আরস জোর করে একটু হেসে বলল, আরে দেখুন না, আমাদের কুমুদবতী কি ভীষণ গল্পের বইয়ের পোকা। কয়েকদিন পর পর তার নতুন গল্পের বই চাই। আমার কাছে বই নিতেই এসেছিল সে। রেজন ভ্রুকুচকে বলল। তাহলে ওর হাতে গল্পের বই কোথায়? আরস কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, দেখেছো কুমুদ, তুমি কেমন ভুলো মনা হয়েছ, বইটা নিতে এসে না নিয়েই চলে যাচ্ছ। কুমুদ মাথা নিচু করে বলল, ভুলে গিয়েছি মাস্টার মশাই, দিন বইটা। আরস তড়িঘড়ি করে চোখের বালি উপন্যাসটা কুমুদের হাতে এনে তুলে দিল।
বইটা নিয়ে কুমুদ আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে চলে যায়। রেজওয়ান নিশ্চিত কুমুদ বই নিতে এখানে আসেনি। রেজওয়ান সাহেব, আপনি কি আমাকে কিছু বলতে এসেছিলেন? রেজওয়ান ধাতস্থ হয়ে বলল, না, তেমন কিছু না। আপনাকে দেখেই মনে হচ্ছে গতকাল রাতে আপনার ঘুম হয়নি। আপনি বিশ্রাম করুন, আমি পরে আসবো।